ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, দাক্ষিণাত্যের কালো মাটিতে ভালো 400 তুলোর 2 শূন্যকে সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করেন আর্যভট্ট। 3, বাল্লিক দেশের অপর একটি নাম ব্যাকট্রিয়া। 4, প্রথম গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেন মৌর্যরা। 5, তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। 6, প্রাচীন বাংলার বন্দরনগর হলো তাম্রলিপ্ত। 7, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। 8, মিশরের শাসকদের বলা হয় ফেরাও। 9, এথেন্স আর স্পার্টার যুদ্ধের কথা জানা যায় থুকিডাইডিসের লেখা থেকে। 10, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। 11, প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 12, ভারতে লিখিত আইন চালু করেন ব্যাবিলনের রাজা হামুরাবি। 13, ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত ছিল পার্থীয়রা। 14, ফাসিয়ানের মতে নগরের বাইরে থাকতো চণ্ডালরা। 2, রায়ে স্তম্ভ মেলানো, এতে দয়েব হবে জেন্দাবেস্তা। বিতে শতমান হবে বৈদিক মুদ্রা। সিতে বড় পাথরের সমাধি হবে ইনামগাঁও, মেগালিত এটা ইনামগাঁওতে আছে। আর যশ হবে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আর পালি ভাষা জাতক। দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। তামিলনাড়ুর কাবেরীপট্টিনম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 3, বেমানান সংস্কৃত। 4, চৈতের আকার কেমন ছিল? লম্বাটে ধরনের। 5, চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের কোন জেলায়? উত্তর 24 পরগনা। 6, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো? মসলিন। 7, বেমানার খুঁজে লেখো, তাম্রলিপ্ত হবে। 8, ঠিক না ভুল? প্রয়াগের মহাদান ক্ষেত্রে 25 বছর অন্তর উৎসব হতো। ভুল। 5 বছর। বা 9, রোম ও চীনের রেশম বাণিজ্যে কুষাণদের লাভ হতো, কারণ কুষাণ শাসকরা এই বাণিজ্য থেকে অনেক শুল্ক আদায় করতেন। 10 বলেছে ফোকুওকি বইয়ের বিষয়বস্তু কি? এটা আছে তোমাদের বইয়ের 147 পাতায়। ফোকুওকি হচ্ছে ফাসিয়ানের লেখা একটা বই। লিখবে যে এগুলো হচ্ছে 1 নাম্বারের এই যে 399 খ্রিস্টাব্দে 5 জন সহ সন্ন্যাসী সমেত ফাসিয়ান ভারতে পৌঁছান। তিনি কাশ্মীর হয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। উত্তর ভারতের বহু অঞ্চল ঘুরে দেখেছিলেন তিনি। 3 বছর পাটলিপুত্র থেকে বৌদ্ধ ধর্ম আর সংস্কৃত সাহিত্য চর্চা করেছিলেন ফাসিয়ান। 2 বছর তিনি তাম্রলিপ্তিতেও ছিলেন। তার অভিজ্ঞতা ফোকুওকি বইতে লেখা তিনি লিখেছেন। তাহলে ফোকুওকি এর বিষয়বস্তু হচ্ছে ফাসিয়ানের ভারত ভ্রমণের অভিজ্ঞতার কথা লেখা আছে। 3 আইতে বলেছে স্ত্রীধন বলতে কি বোঝায়? লিখবে গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন। এই সম্পদের উপর একমাত্র তারই অধিকার থাকতো। তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন। তবে স্ত্রীধন দেওয়ার প্রথা সব সমাজে চালু ছিল না। 2 বলেছে হাতিগুম্ফার শিলালেখতে কোন রাজার সম্বন্ধে লেখা আছে? আর এই লেখতে প্রথম কোন শব্দ আমরা পাই? এই যে হাতিগুম্ফ শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। তাহলে হাতিগুম্ফ শিলালেখ থেকে কলিঙ্গরাজ এই যে কলিঙ্গ শাসন শুরু করেন। এই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। তাহলে কলিঙ্গ শাসক খারবেলের কথা জানা যায়। আর এই শিলালেখতে ভারতবর্ষ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। 2 বলেছি মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? এটা আছে তোমাদের বইয়ের 116 পাতায়। এই যে নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখলে ছিল মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। তাহলে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু হচ্ছে নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখল। 4 বলেছে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এইখান থেকে এতটা লিখবে যে গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এই জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। 5 বলেছে গন্ডোফার্নেস কে ছিলেন? তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? এটা আছে তোমাদের বইয়ের 140 পাতায়।
এই যে পল্লব রাজা গন্ডফার্নেস আনুমানিক 20 বা 21 খ্রিস্টাব্দে শাসন শুরু করেন। আর তাহলে গন্ডফার্নেস হচ্ছে পল্লব বংশের রাজা এবং তিনি রাজাধিরাজ উপাধি ব্যবহার করেছিলেন বা গ্রহণ করেছিলেন। তাহলে গন্ডফার্নেস কে ছিলেন? পল্লব বংশের রাজা এবং তিনি রাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। 6তে বলেছে দক্ষিণ ভারতে তামিল ভাষার সাহিত্য রচনা কোন সভায় শুরু হয় আর কোথায় তামিল সাহিত্যে সম্মেলন হয়েছিল? এটা আছে তোমাদের বইয়ের 115 পাতায়। আচ্ছা, কখন শুরু হয়েছিল? লিখবে খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে। আর হয়েছিল এটা দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে। 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। এই যে বলেছে দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য লেখার প্রচলন এই সময় শুরু হয়। এই সময় মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে। আর তামিল সাহিত্য লেখা শুরু হয় আর তামিল সাহিত্য হয়েছিল মাদুরাই নগরীতে। আচ্ছা, 7এ বলেছে গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্য কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল? এই যে গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে খানিক ঘাটতি দেখা যায়। এর একটা কারণ ছিল হুন আক্রমণ। এর ফলে রোমের সঙ্গে ভারতের বাণিজ্যে ভাটা পড়ে। তবে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশের সঙ্গে উপমহাদেশের বাণিজ্য জারি ছিল। পূর্ব উপকূলে তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি এই সময় আরো বাড়ে। তামিলনাড়ু কাবেরীপট্টিনম বন্দরেও নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 7এ বলেছে আচার্য এবং উপাধ্যায়ের মধ্যে পার্থক্য কি আছে লেখো। লিখবে ছাত্ররা যে ধরনের শিক্ষকদের কাছে থাকতো, খেত এবং সব ধরনের শিক্ষা গ্রহণ করতো তাদের আচার্য বলা হতো। আর যে শিক্ষক এক একটা নির্দিষ্ট বিষয় পড়াতেন তাদের উপাধ্যায় বলা হতো। আচার্যরা বিনা বেতনে ছাত্রদের পড়াতেন আর উপাধ্যায়ের একটা নির্দিষ্ট বিষয় পড়ানোর বিনিময়ে বেতন নিতেন। এটাই হলো পার্থক্য। আচ্ছা, 9তে বলেছে কুষাণ সম্রাটরা দেবকুল প্রতিষ্ঠা কেন করতেন? এটা আছে মাত্র 116 পাতায়। কুষাণদের দেবকুল প্রতিষ্ঠার কারণ লিখবে কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবতার সমান বোঝানোর জন্য নানা রকম উদ্যোগ নিতেন। তাদের এইরকমই একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা। বিশাল কুষাণ সাম্রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বাস করত। তাদের সবাইকে একজোট করে রাখার জন্যই কুষাণ সম্রাটরা নিজে দেবপুত্র বলে প্রচার করতেন ও দেবকুল প্রতিষ্ঠা করতেন। 4-এ আসি। 4-এর আয়তে দিয়েছে টিকা লেখো তাম্রলিপ্ত। এটা আছে 141 পাতায়। 41 না 44 পাতা, 144 পাতা। লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত দামলিপ্ত নামেও এই নগরের পরিচয় দেয়া হতো। বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতেশ মানে গ্রিক ভাষায় তামালিতেশ বলা হতো নামও পাওয়া যায়। খ্রিস্টীয় 7ম-8ম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল। সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে। সেখানে স্থলপথ আর জলপথ এসে মিশেছে। সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। ওই বন্দর থেকেই ফার্সিয়ান জাহাজে উঠেছিলেন। স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল। বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল। তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে। নগর হিসাবেও তার খ্যাতি নষ্ট হয়। অথবাতে বলেছে টিকা লেখো পঞ্চতন্ত্র। লিখবে যে সংস্কৃত ভাষায় পঞ্চতন্ত্র লেখা হচ্ছে একটি নীতিগল্পের সংকলন। সম্ভবত খ্রিস্টীয় 1ম বা 2য় শতক নাগাদের গল্পগুলি সংকলন করা হয়েছিল। পঞ্চতন্ত্রের মূল রচনাটা পাওয়া যায়নি। জানা যায় যে একজন রাজা তার ছেলেদের বোকাবিতে দুঃখ পেয়েছিলেন। তখন পণ্ডিত বিষ্ণু শর্মার কাছে ছেলেদেরকে পাঠান পড়াশোনার জন্য। বিষ্ণু শর্মা বিভিন্ন নীতিগল্পের মধ্যে দিয়ে 6 মাসেই রাজা ছেলেদের শিক্ষা দিয়েছিলেন। আদতে গল্পগুলো ছোটদের জন্য লেখা হয়েছিল, তবে সেগুলির ভেতরে সবার জন্যই নানান বক্তব্য রয়েছে। পঞ্চতন্ত্রের মতোই বিভিন্ন গল্প সংকলনে নীতিশিক্ষা দেয়া হতো। জৈন আর বৌদ্ধ সাহিত্যেও এই ধরনের নীতিশিক্ষামূলক রচনার চল ছিল। বৌদ্ধ জাতকগুলির বড় উদাহরণ। তামিল সাহিত্যেও নীতিশিক্ষার কথা পাওয়া যায়। 2তে বলেছে প্রাচীন ভারতের সংঘগুলি কিভাবে কাজ করত তা লেখো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে গিয়েছিল। পাশাপাশি তৈরি হয়েছিল ব্যবসায়ী এবং কারিগরদের সংঘ। সংঘগুলো কারিগরি ও ব্যবসা সংক্রান্ত বিবাদ মেটাতো। তাছাড়া পেশাগত নিরাপত্তার দিকেও খেয়াল রাখতো সংঘগুলি। জিনিসের গুণমান ও দাম ঠিক রাখাও সংঘের কাজের
আওতায় পড়তো। সংঘগুলি শ্রেণীগণ ইত্যাদি নামেও পরিচিত ছিল। কুষাণ যুগে এক একটা পেশাকে কেন্দ্র করে আলাদা গ্রাম গড়ে উঠেছিল। শ্রেণী বা সংঘগুলো নিজস্ব আইন মোতাবেক চলত। তবে গুরুতর গোলমাল দেখা দিলে রাজা বা সম্রাটরা ব্যবস্থা নিতেন। শ্রেণী এবং সংঘগুলো নিয়মিতভাবে নগদ অর্থের লেনদেন করত। সমাজের বিভিন্ন মানুষ সেখানে আমানত অর্থ জমা রাখত। নগদ অর্থ ছাড়াও জমি গাছ ইত্যাদি স্থায়ী আমানত হিসাবে রাখা হতো। সেই জমা আমানতের উপর সুদও দেয়া হতো। ওই আমানত অর্থ বিভিন্ন শিল্পে মূলধন হিসাবে দেয়া হতো। এইভাবে শ্রেণী বা সংঘগুলি এক ধরনের ব্যাংকের মতোই কাজ করত। নর্মদা নদীর উত্তরে হীরের খনি নিয়ে কুষাণ, সাতবাহন এবং শক ক্ষত্রপদের মধ্যে লড়াই চলেছিল। গুপ্ত এবং তার পরবর্তী আমলে সংঘগুলির অর্থনৈতিক গুরুত্ব আরো বেড়েছিল। শ্রেণীর কাজকর্মের তদারকির জন্য বেশ কিছু কর্মচারী বহাল করার তথ্য পাওয়া যায়। নগরের নানা শাসন কাজেও ধনী বণিকদের ভূমিকা বাড়তে থাকে। এই আমলে বণিকরাও কারিগরদের মতো সংঘ বানাতে শুরু করেন। বণিকদের নিজস্ব সংগঠনকে বণিক গ্রাম বলা হতো। অথবাতে বলেছে প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা কেমন ছিল। প্রাচীন ভারতীয় উপমহাদেশে পরিবেশ চিন্তার প্রধান বিষয় ছিল বন, গাছপালা এবং পশু পাখি। বন থেকে নানা রকম সম্পদ পাওয়া যেত। ফলে বনের প্রতি শাসকদের বিশেষ নজর দিতে হতো। অর্থশাস্ত্রে বিভিন্ন রকম বন বিষয়ে আলোচনা রয়েছে। বনের ক্ষতি করলে কড়া শাস্তির কথাও বলা আছে। সম্রাট অশোক বেশ কিছু পশু পাখি মারতে নিষেধ করেছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ কৃষিকাজ এবং নগর বসতি বাড়তে থাকে। ফলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। বৈদিক সাহিত্যে দেখা যায় গ্রাম হলো চেনা জানা অঞ্চল, অন্যদিকে জঙ্গল হলো অচেনা। জঙ্গলে থাকা মানুষজন অদ্ভুত। জঙ্গলবাসীদের প্রায় সবসময় নিচু করে দেখানো হয়েছে। মহাকাব্যে দেখানো হয়েছে রাজপরিবারের কাউকে বিপদে ফেলার জন্য জঙ্গলে পাঠানো হতো। বনের পশু পাখি শিকারের অনেক উদাহরণ লেখগুলিতে আছে। জঙ্গল পুড়িয়ে ফেলার ঘটনাও সেখানে পাওয়া যায়। রাক্ষসরা অনেকেই বনে থাকতেন। তারা ঋষিদের উৎপাত করতেন। রাজারা রাক্ষসদের হাত থেকে ঋষিদের রক্ষা করতেন। নগর যত বাড়তে থাকে জঙ্গল ততই কমতে থাকে। বিভিন্ন সময়ে গাছ বাঁচানোর নানান উপায় তৈরি করা হতো। যেমন বট অশ্বত্থ গাছকে পূজা করার চল শুরু হয়, তাই ওইসব গাছ তখন আর কাটা যেত না। রোজকার জীবনে কৃষিকাজে নানা ধর্মীয় কাজে জল ছিল খুব জরুরি। তাই জল ধরে রাখা, জলসেচ আর জলাশয় তৈরির নানান উদ্যোগ নেওয়া হতো। ধনী ব্যক্তিরা বিভিন্ন জলাশয় তৈরি করে দিতেন। তবে আজকের তুলনায় সে যুগে জনসংখ্যা অনেক কম ছিল, ফলে পরিবেশের উপর চাপও কম পড়তো। দুয়ে বলেছে টিকা লেখো জবনজাতক অথবা টিকা লেখো মিনান্দার। লিখবে ভারতীয়, গ্রিক, ব্যাবিলন এবং রোমান জ্যোতির্বিজ্ঞান চর্চা একে অন্যের উপর প্রভাব ফেলেছিল। জ্যোতির্বিজ্ঞান চর্চার একটা বিখ্যাত বই ছিল জবনজাতক। বইটি আদতে গ্রিক ভাষায় লেখা। আনুমানিক 150 খ্রিস্টাব্দ নাগাদ সেটি সংস্কৃত অনুবাদ করা হয়, তাই তার নামে জবন কথাটা পাওয়া যায়। এর থেকে গ্রিক ও ভারতীয় বিজ্ঞানের দেয়া নেয়ার বিষয়টা বোঝা যায়। বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা বইটিতেও সেই প্রভাবের নজির রয়েছে। সেখানে বরাহমিহির জ্যোতির্বিজ্ঞান বিষয়ে পৌলিশ এবং রোমক সিদ্ধান্তগুলি আলোচনা করেছেন। পৌলিশ সিদ্ধান্তটি গ্রিস এবং রোমক সিদ্ধান্তটি রোম থেকে এসেছিল। ওর সাথে রয়েছে মিনান্দার। টিকা লেখো মিনান্দার। আচ্ছা, ওই সময় বলেছে লিখবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ দিকে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিলেন মিনান্দার। তাহলে খ্রিস্টপূর্ব সময়টা দেখবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ দিকে। ব্যাকট্রিয়া এলাকায় তার শাসন ছিল। প্রাচীন গান্ধার এবং কান্দাহার অঞ্চলে মিনান্দারের শাসন ছিল। ব্যাকট্রিয়া কিছু অংশ এবং উত্তর পশ্চিম সীমান্ত এলাকা খানিকটা তার অধীনে ছিল। বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত। বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম নেন। নাগসেনকে মিনান্দার বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সেই কথাবার্তা মিলিন্দ পয়েহ বা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। ওই বই থেকেই জানা যায় মিনান্দারের রাজধানী ছিল সাকল বা এখনকার পাকিস্তানের শিয়ালকোট। তিনি বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন। চারে বলেছে কুষাণ আমলে মানুষ অবসর সময় কেমন ভাবে কাটাতো। এটা আছে তোমাদের বইয়ের 104 পাতায়। লিখবে মৌর্য আমলের মতো এই সময় মানে ওই কুষাণ সময় আমলে আর কি। মৌর্য আমলের মতো কুষাণ আমলেও অবসর সময় কাটানোর নানা উপায় ছিল। নাচ গান অভিনয়ের প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা এবং নানা রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের
অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবের সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। অথবা বলেছে হর্ষবর্ধনের আমলে শাসন ব্যবস্থা কেমন ছিল তা লেখো। তিন নাম্বার আছে, তাই জন্য এটা লিখবে যে হর্ষবর্ধন যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেই শাসন ব্যবস্থা প্রধান ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ ও অমাত্য নামের কর্মচারীরা। হর্ষবর্ধনের সাম্রাজ্য কয়েকটি প্রদেশ বা ভুক্তিতে বিভক্ত ছিল। প্রতি প্রদেশ জেলায় বিভক্ত ছিল আর শাসন ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল গ্রাম। হর্ষবর্ধন উৎপন্ন ফসলের 1/6 রাজস্ব হিসাবে আদায় করতেন। 5 বলেছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই যে লিখবে মিশরকে নীল নদীর দান বলা হয়, এটা বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কারণ নীল নদী একমাত্র জলপথ যা মিশরকে ঊষর মরুভূমিতে পরিণত হতে বাধা দিয়েছে। 2 হচ্ছে নীল নদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে উভয় তীরে হয়ে উঠেছিল উর্বর এবং কৃষি উপযোগী। আর 3 মিশরে শীতকালে বৃষ্টি না হওয়ায় নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করা হয়। 4 নীল নদের মাধ্যমে মিশরের বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। অথবা বলেছে মৌর্য যুগের সমাজে নারীর মর্যাদা কিরূপ ছিল? লিখবে মৌর্য আমলেও সমাজ এবং পরিবারে নারীর অবস্থান ছিল পুরুষের পরে। নারীরা ছিল পুরুষের অধীন। সমাজে বাল্যবিবাহ সতীদাহ প্রথা ছিল। মৌর্য যুগের নারীরা ঘরকন্নার কাজের বাইরেও কয়েকটি পেশায় যুক্ত হয়েছিল, যেমন নারীরা কাপড় তৈরি করার জন্য এবং অন্যান্য প্রয়োজনে সুতো উৎপাদনের কাজে যুক্ত ছিল। মৌর্য যুগে নারীদের দেহরক্ষিণী, গুপ্তচর এবং অন্যান্য রাজকর্মচারী হিসাবে নিয়োগ করা হতো। সম্রাট অশোক নারীদের মহামাত্র পদে নিযুক্ত করেছিলেন। 5 রায়তে বলেছে ভারত এবং বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের 2টি মাধ্যম লেখো। এই যে ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের 2টি মাধ্যম হচ্ছে গিরিপথ এবং সমুদ্রপথ। তারপরে দিয়েছে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কিভাবে গড়ে উঠেছিল। এটা আছে তোমাদের বই 137 পাতায়। লিখবে উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে ছিল গন্ধার। গন্ধারের মধ্য দিয়ে পারসিক সাম্রাজ্যের সঙ্গে উপমহাদেশের যোগাযোগ তৈরি হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যের হখামনীষীয় শাসকরা গন্ধার অভিযান করেছিলেন। তাদের শ্রেষ্ঠ সম্রাট ছিল প্রথম দরাইবউস বা দরায়ুস। তার শাসন গন্ধার ছাড়া উপমহাদেশের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়েছিল। তার একটি লেখতে হিদুস শব্দটি পাওয়া যায়। সিন্ধু নদ থেকে ওই শব্দটি তৈরি হয়েছিল। মনে হয় যে নিম্ন সিন্ধু এলাকা দরাইবউসের শাসনের মধ্যে ছিল। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি। দরাইবউস নিম্ন সিন্ধু এলাকার যোগাযোগ ব্যবস্থার উপর দখল কায়েম করার জন্যই ওই অঞ্চল জয় করেন। উত্তর পশ্চিম ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ পারসিক সাম্রাজ্যের সঙ্গে অনেকদিন যুক্ত ছিল। পারসিক শাসক তৃতীয় দরাইবউসের সময় আলেকজান্ডার পারস্য অভিযান করেন। তাতে পারসিকরা হেরে যায়, ফলে হখামনীষীয় সাম্রাজ্য ভেঙে পড়ে। গান্ধার আর নিম্ন সিন্ধু এলাকাতে আর পারসিক অধিকার রইল না। উপমহাদেশের সামান্য অংশে পারসিক শাসন ছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনীতি আর সংস্কৃতিতে তার নানা রকম প্রভাব পরেও দেখা যায়। হখামনীষীয়রা প্রাদেশিক শাসক হিসাবে স্যাট্রাপদের নিয়োগ করতেন। পরবর্তী সময়ে শক ও কুষাণ শাসকরাও স্যাট্রাপ ব্যবস্থা চালু রেখেছিলেন। তাদের সময় স্যাট্রাপরা হয়ে গিয়েছিলেন ক্ষত্রপ। তাছাড়া শাসকরা সরাসরি তাদের প্রজাদের কাছে সরকারি আদেশ নির্দেশ প্রচার করতেন লেখর মাধ্যমে। পরে মৌর্য সম্রাট অশোক প্রায় একইভাবে সাম্রাজ্যে লেখর মাধ্যমে নিজের বক্তব্য প্রচার করতেন। 2 বলেছে ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম আর বৌদ্ধ শিক্ষা প্রচারের ক্ষেত্রে কোন কোন বৌদ্ধ পণ্ডিত কি ধরনের ভূমিকা গ্রহণ করেছিলেন তা বর্ণনা করো। এখান থেকে লিখবে যে বৌদ্ধ ধর্ম ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরের জগতে যোগাযোগের আরেকটি মাধ্যম ছিল। অনেক পণ্ডিত শিক্ষক উপমহাদেশ থেকে বিভিন্ন দেশে যেতেন, শিক্ষা দিতেন। বৌদ্ধ ধর্ম এবং শিক্ষা চর্চা করতে বাইরে থেকে শিক্ষার্থীরাও আসতেন।
ওইসব দেশের মধ্যে চীন দেশে বৌদ্ধ ধর্মের শিক্ষার চর্চা সব থেকে জনপ্রিয় হয়েছিল। খ্রিস্টীয় 4র্থ শতক থেকে চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রচার বেড়েছিল। ভারতীয় উপমহাদেশের কাশ্মীর অঞ্চলে বৌদ্ধ ধর্মের শিক্ষার চর্চার হতো। বুদ্ধ যশ ছিলেন তেমনি একজন কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত। পড়াশোনা শেষে তিনি মধ্য এশিয়ার কাশগড়ে চলে যান। কুমারজীবের সঙ্গে তার যোগাযোগ ছিল। পণ্ডিত পরমার্থও চীনে গিয়েছিলেন পড়াশোনার কারণে। অনেক বৌদ্ধ সাহিত্য সঙ্গে নিয়ে 546 খ্রিস্টাব্দে তিনি চীনে পৌঁছান। বাকি জীবন সেখান থেকেই বৌদ্ধ ধর্ম এবং শিক্ষা চর্চা করেন। তিনি বলেছে প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান চর্চা জাতিভেদ প্রথা কিরূপ সমস্যার সৃষ্টি করেছিল। এইটা লিখবে যে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল। বলা হতো আগের জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ধরনের কথা চিকিৎসা বিজ্ঞানের বিরোধী ছিল। রোগ সারাতে গেলে নানা রকম খাদ্যের কথা বলা ছিল, অথচ সেই খাদ্যের অনেকগুলি ধর্মশাস্ত্রের মতে খাওয়া বারণ ছিল। ফলে ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। সুশ্রুত সংহিতা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সব ব্যবচ্ছেদ বা মরা কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে সব বা মৃতদেহ ছোঁয়া নিষেধ ছিল। ফলে মরা কাটা নিষিদ্ধ হওয়ার জন্য শারীরবিদ্যা ও শল্য চিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল। বাঘভটের পর থেকে শল্য চিকিৎসার ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। তাছাড়া চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্র তার বিচার করতেন না। ফলে প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। আচ্ছা, 4 দিয়েছে শক পল্লব আর শক সাতবাহন বিরোধ সম্পর্কে আলোচনা করা আছে। শক পল্লব বিরোধ আছে তোমাদের বইয়ের 140 পাতায়। লিখবে শক শাসনের বাধা ছিল পল্লব শাসকরা। পল্লব রাজা গন্ডফার্নেস আনুমানিক 20 বা 21 খ্রিস্টাব্দে শাসন শুরু করেন। সম্ভবত শকদের হারিয়ে প্রাচীন গান্ধারের এক অংশ তিনি দখল করেন। উত্তর পশ্চিম অঞ্চল থেকে পাঞ্জাবের কিছু অংশ আর পুরো সিন্ধু উপত্যকা গন্ডফার্নেসের অধীনে ছিল। ফলে বিরাট অঞ্চলের শাসক হিসাবে তিনিও নিজের মুদ্রায় রাজাধিরাজ উপাধি ব্যবহার করেছিলেন। তার আমলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন। কুষাণ শাসন শুরু হওয়ার ফলে শক ও পল্লবদের ক্ষমতা কমে গিয়েছিল। মূলত পশ্চিম ভারত ও দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে শক শাসন টিকে ছিল। আর শক আর সাতবাহন বিরোধ হচ্ছে তোমাদের বইয়ে 89 পাতায়। এইখান থেকে লিখবে যে শক সাতবাহন লড়াইয়ের পিছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিকই ছিল। বিশেষ কয়েকটি এলাকার উপর দুটি শক্তি দখল কায়েম করতে চেয়েছিল। তেমনি একটি এলাকা ছিল পূর্ব আর পশ্চিম মালব। পূর্ব মালবে কোষা এলাকায় একটা হীরের খনি ছিল। পশ্চিম মালবের মধ্যে দিয়ে সমুদ্র বাণিজ্য হতো। তাছাড়া দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল দিয়ে রোম ভারত বাণিজ্য চলতো। ফলে ওই এলাকাগুলি দখল নিয়ে শক ও সাতবাহনদের লড়াই চলেছিল। 5 বলেছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে লেখো। আচ্ছা, যেহেতু সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে বলেছে, তো এখানে বই থেকেই বলবে যে আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পেয়ে যায়। তারও প্রায় 50 বছরের বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজ উপাধি নিতেন, তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। 319 থেকে 20 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকেই গুপ্তাব্দ গোনা শুরু হয়। মধ্যগঙ্গা উপত্যকার উপর ভিত্তি করেই গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ। এই সময় গুপ্ত সাম্রাজ্য সব থেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তে 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বের আট থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সেই সময় কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো করদ রাজ্য। এই পর্যন্ত লিখে দেব।